গুড মর্নিং। অনেক দিন পর আবার দেখা তোমাদের সাথে। আজকের দিন হচ্ছে 15ই জুন, আর আজকে রেডি অ্যাজ ইউজুয়াল। আজকে রেডি হয়েছি বেরোনোর জন্য এক্সপেক্টেড পেলিং। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সামনে যা ওয়েদারের আপডেট সবাই দেখছো, এই অবস্থায় আদতেও কি পেলিং পৌঁছানো সম্ভব, সেটাই আজকে আমি দেখাই তোমাদেরকে। আর এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে, মানে এটা 15 তারিখে রেকর্ড হচ্ছে, তো তোমরা হয়তো মেবি 17 তারিখে পেয়ে যেতে পারো অথবা 18 তারিখ। আমি চেষ্টা করবো এবার খুব তাড়াতাড়ি ভিডিওগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দেওয়ার। আর আজকে আমার সাথে রিসেন্টলি আমার ওই কয়েকটা যে ভিডিওতে তোমরা দেখেছো, আরেকজন সে রাইড করতে চলেছে, সে ওয়েট করছে আমার জন্য গাজলে। এখন রাইডিং জ্যাকেট লাগাবো, বাইক বার করবো, আর হুশ রেডি। ঘড়িতে শুধু টাইমটা একবার দেখে নেবো। ঘড়িতে এখন বাজছে 3:39। আমার গাজল টোলে পৌঁছানোর কথা ছিল 4টেতে, সো 10 মিনিট লেটে চলছি। হোপফুলি মিট আপ হয়ে যাবে। লেটস গো। এখন বেশ কিছু দিনের জন্য আমার মালদা শহর ছেড়ে কদিন এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন চলে এলাম আমাদের গাজল টোল প্লাজা। এইখানে মিট আপ আছে। এই হচ্ছে সাগর। লাইট অন করে দেখিয়ে দিলাম, একটু হাত পা দেখিয়ে দে রে বাবা। চলো, এখানে ব্রেক তো ঠিক নেওয়া হলো না, জাস্ট মিট আপের জন্য দাঁড়ানো। চলো, বাড়ি থেকে বেরোনো হয়ে গেল 45 কিলোমিটার। আর সবে এখন চতুর্দিকটা হালকা হালকা করে সাদা সাদা হচ্ছে। আর নো ডাউট সাগর আমার সাথে প্রথম রাইড করছে, মানে এটা না, ওই রাইডই প্রথম করছে। তো খুব এক্সাইটেড, খুব এনার্জেটিক। তোকে বললাম ভাই এনার্জিটা একটু বাঁচিয়ে রাখ, আগে সামনে গিয়ে ফাটবে না হলে। আগের বার সিকিম থেকে ফেরার সময় আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল একটু আগেই সেই জায়গাটায়, মানে তারপরে না সত্যি কথা, মানে রাইডটা যে আবার প্রায় বলতে গেলে আমাকে নতুন করে শুরু করতে হয়েছে। যখন তোমার কোনো কলিশন হয়ে যায় তারপরে মানে ওই কনফিডেন্সটা না আগের মতো আসতে চায় না, যে হ্যাঁ আমি পারবো, আমি করে দেবো। তো যাই হোক, ওই কনফিডেন্সটা আনার জন্য এরকম শর্ট রাইড করছি এখন, কারণ আগামী বছর নেপালের প্রোগ্রাম করে ফেলেছি। বহু প্রতীক্ষার পর ফাইনালি রায়গঞ্জ বাইপাস খুলেছে। একবার তো শুনে নিতে হবে যে এইটা দিয়ে যাওয়া যাবে কিনা। মনে তো হচ্ছে যাওয়া যাবে, কারণ এই জায়গাটা আগে ব্লক থাকতো, এখন দেখছি খোলা। এই রায়গঞ্জ বাইপাস খুলে যাওয়াতে শিলিগুড়ি যেতে 20 থেকে 25 মিনিট নিশ্চিত কম করে টাইম লাগবে। টুনিদিঘি এখান থেকে 27, ডালখোলা 50, শিলিগুড়ি 180। চলো বাইপাসের ওই মাথা থেকে একটা ব্রেক নেব। বাড়ি থেকে বেরোনো হয়ে গেল 85 কিলোমিটার, আর এখন পৌঁছে গেছি রায়গঞ্জ পেরিয়ে রায়গঞ্জ টোলের কাছে। রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে গাড়ি চালিয়ে হেভি লাগলো। বাড়ি থেকে বেরোনো হয়ে গেল 100 কিলোমিটার। আর ওয়েদার এদিকের ভাই মানে এরকমই থাকবে যা বোঝা যাচ্ছে। এর থেকে খারাপ যে কতটা হবে সেটা নিয়ে চিন্তিত এখন, আর কিছুই নয়। একটা ব্রেক নেওয়ার জায়গা খুঁজছি, একটু দাঁড়ানোর মতো জায়গা পেলে কোথাও একটা ব্রেক নেব। সাগরও বেশ সুন্দর চালিয়ে যাচ্ছে আমার সাথে। এখন ঘড়িতে বাজছে 5:30, আর এখন আছি টুনিদিঘিতে। বাড়ি থেকে প্রায় বলা ভুল হবে, 102 কিলোমিটার চালানো হয়ে গেছে। একটু রেস্ট আর গ্রিন টি খাওয়া হচ্ছে এখন। এই সাগর, কেমন লাগছে প্রথম রাইডে এসে? খুব ভালো, খুব ভালো লাগছে। এখানে বেশ কিছুক্ষণ একটা ব্রেক হয়ে গেল গ্রিন টি দিয়ে। মোটামুটি এখন রেডি, কিলোমিটার 80-70 যতটা টানা যায়। আমিও বহুদিন পরে রাইডে বেরিয়েছি, এখন বয়স হয়ে যাচ্ছে মনে হচ্ছে। চলো লেটস গো। ডালখোলা থেকে এখন ইসলামপুরের দিকে যাচ্ছি, আর এদিকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এখানে একটা বড় বৃষ্টি হয়ে গেছে। আদৌ কি ওয়েদারে আমাদের পক্ষে পেলিং যাওয়া সম্ভব হবে আমরা ঠিক বুঝতে পারছি না। অনেকেই বারণ করেছে, বাট ছুটি নেই, একদমই হাতে ছুটি নেই। এই ছুটিতেই বেরোনো, ওই জন্য যাওয়া যাক, দেখি যতদূর যাওয়া যায়। মানে পাহাড়ে যে বৃষ্টি হবে এই জেনে পাহাড়ে যাওয়া সত্যি আশ্চর্য অনুভূতি। আমি উল্টো দিক থেকে আসা গাড়িগুলোকে ফলো করছি যে তাদের উইন্ডশিল্ডে জল বা গাড়িতে জল টল লেগে আছে কিনা। সাগরের পাটা ধরেছে মনে হয়।
একদম এক্সাইটেড লাগছে यार। আমি মানে এখনো বলছি জানি না আদৌ পেলিং পৌঁছাতে পারবো কিনা, তো কোথায় পৌঁছাবো কোথায় যাব কিছুই তো ঠিক করতে পারছি না, যা ওয়েদার দেখছি। ঘড়িতে কটা বাজছে এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ আমি আর এবার বৃষ্টির জন্য আমার ওয়াচ পরে বেরোইনি আর মোবাইল রয়েছে ভেতরে। বাট এখন এলাম কিষানগঞ্জ, আর ওয়েদার সত্যি ভাই মানে এই ওয়েদারে রাইড কখনো করবো আমি জিন্দেগিতে ভাবিনি। বাট খুব এক্সাইটেড লাগছে আর খুবই এক্সাইটেড লাগছে। ঘড়িতে বাজছে 7:20। লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় 75 কিলোমিটার আরও চলে এসেছি। এখানে একটা ওয়াটার ব্রেক নিলাম। সকাল থেকে সেই যে বেরিয়েছি, রাতে জল খেয়েছি, তারপরে জল খাওয়া হয়নি, একটু ওয়াটার ব্রেকের দরকার। আর আপাতত ইসলামপুর বাইপাসে দাঁড়িয়েছি। জাস্ট একটু আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, আমাদের এখনও রেনকোট বার করতে হয়নি। আর এই যে আমাদের বাইকগুলো, যে যাই বলো ভাই সেই ওয়েদার, সেই মানে এরকম ওয়েদারে কখনো রাইডে বেরোবো এটা আমি এক্সপেক্টও করিনি। এখন একবারে গিয়ে দাঁড়াবো ঘোষপুকুরে, তারপর ডিসিশন নেওয়া যাবে যে কি করা যায় ওয়েদার দেখে। এই সাগর, মিটারে রিডিং হলো 200, আর এই যে চা বাগান শুরু। সত্যি যাই বলো, যতই ক্লান্তি থাক যতই বিরক্তি থাক, নর্থ বেঙ্গলে এলে চা বাগান দেখে মনটা আমার ভরে যায় সত্যি। ওয়াও, বলছি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, অন্য সময় অর্থ যখন আমি সিকিম রাইড করেছিলাম কিছুদিন আগে, যেটা আমার লাস্ট রাইড ছিল, তখন এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। তো এখন ওয়েদার একদমই আলাদা। তবে ঘোষপুকুরে একটু ব্রেক নিলাম আমরা। আর যেটা ফাইনালি ঠিক হলো, আমরা আপাতত দার্জিলিংয়ে যাচ্ছি, সেখান থেকে ওয়েদার বুঝে পেলিং ফার্দার যাবো কিনা সে ডিসিশন নেব। তো এখান থেকে রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে টুয়ার্ডস দার্জিলিং, তারপর ওয়েদার যদি ভালো থাকে জোরথাং হয়ে পেলিং। লেটস সি। টাইম হাতে প্রচুর আছে। সাগর কটা বাজলো? 9টা নাকি? হ্যাঁ, টাইম হয়েছে সবে 9টা, অর্থাৎ টাইম হাতে প্রচুর আছে। এখন দেখা যাক, ওয়েদার সাথ দিলে অনেকটা টেনে দেওয়া যাবে। লেটস গো। এখন বাগডোগরা ঢুকছি। এবার যত শিলিগুড়ির কাছাকাছি চলে আসছি তত আবার মানে মেঘ আরও যেন ঘনিয়ে আসছে যাকে বলে। কাপড়াইল মোড়ে এলাম, বৃষ্টি শুরু হয়েছে। গোপ্রোটা ঢুকাতে হবে আর গায়ে এখন রেনকোট চাপাতে হবে। সামনে একটু গিয়ে কোথাও ফাঁকা পেলে গোপ্রোটাতে কিছু আর করার নেই। গোপ্রো যেহেতু কেস খোলা আছে, সো এটা এখন আর ওয়াটারপ্রুফ নেই। তো গিয়ে এখন খোলাখুলি করি। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই। তো ক্যামেরার মাইক সেট আপগুলো সব খুলে রাখলাম, যা শুধু ক্যামেরাটা ইনস্টল থাকলো। আর এখন কাপড়াইল মোড় থেকে যাচ্ছি রোহিণী ফরেস্টের দিকে। রোহিণী ফরেস্ট হয়ে কার্শিয়াং উঠবো। এই বৃষ্টির মধ্যে ঝিপঝিপে পাহাড়ে রাইড হবে। চলো। অডিও সেট পুরো খুলে রাখা আছে, তো একটু অ্যাডজাস্ট করো প্লিজ, কারণ বৃষ্টি পড়ছে। এখন আগাবো টুয়ার্ডস কার্শিয়াং ভাইয়া রোহিণী ফরেস্ট। গোপ্রো কতক্ষণ চালাতে পারবো বুঝতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে উপরে কার্শিয়াংয়ের দিকে, বলার কথা না। সাগরকে ইচ্ছা করে আগে দিলাম, আমি পিছনে থাকি, ও সামনে সামনে যাক। প্রথমবার রাইড করছে পাহাড়ে, ওই তো বেশিক্ষণ লাগবে না, 2-4টা টার্ন নিলে সব ওকে হয়ে যাবে।
এখন রোহিণীতে একটু ব্রেক নিচ্ছি। তো পেলিং যাওয়ার ইচ্ছা একদম আর নাই, কারণ ওয়েদার যা দেখছো পুরো মেঘলা চতুর্দিক। সো পেলিং ক্যান্সেল করে দার্জিলিংয়ে কোথাও একটা স্টে নিয়ে নেবো ভাবছি, নাহলে লেপচা জগৎ বা কোথাও একটা চলে যাওয়া যাবে। টাইমও অনেকটাই হলো, আর ভিউ দেখতে দেখতে যাওয়া মানে বুঝতেই পারছো, সো টাইম লেগেই যায়। তোমরাও এনজয় করো ভিউ, আমিও এনজয় করি, লেটস গো। বর্ষাকালে পাহাড়ে এলে এই একটা মজা, হ্যাঁ, জায়গায় জায়গায় এরকম সুন্দর সুন্দর বেশ কিছু ওয়াটারফল দেখা যায়। প্রচুর নাম না জানা ওয়াটারফল পাওয়া যায়। পাংখাবাড়ি রুটটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস এই রুটের থেকে, রোহিণী রুট দিয়ে। কিন্তু একবার আমি রোহিণী রুট দিয়ে ফ্যামিলির সাথে যখন যাচ্ছিলাম রেন্টেড গাড়িতে, তখন আমার রোহিণী রুটটা বেশ ভালো লেগেছিল দেখতে, তাই জন্য এবার রোহিণী রুট দিয়েই প্রোগ্রাম করলাম আসার। আর ভাবলাম সাগর রোডে প্রথমবার পাহাড়ে দুম করে অতটা খারাপ রাস্তাতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। দ্যাটস ওয়াই সাগর ভালো চালাচ্ছে, নো ডাউট। বেশি বিউটিফুল লেগেছিল স্পেশালি এই জায়গাটার জন্য, অসম্ভব সুন্দর লেগেছিল। তো যেই কারণে সুন্দর লেগেছিল এবারও দেখছি তার কোনো ব্যতিক্রম নয়। এবারও সেই মেঘলা মেঘলা ওয়েদার যেটা আগে পেয়েছিলাম সেই লাগছে। ও জাস্ট ইমাজিন করতে পারছো পুরো সাদা। ও সত্যি এইটার জন্যই তো আশা। এক হরিপদ চাঁদ সামনে এমনভাবে গাড়ি ঢুকিয়েছে যে প্রায় আধা ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছি আমরা। এক্সপেক্ট করা যায় এবার ক্লিয়ার হবে। पहले जाना चाहिए था ना। आगे ले लो, सिंगल लाइन बनाते हैं, आगे ले लो। ঘন্টা পরে আমি আমার দুটো পা অ্যাকচুয়ালি গাড়ির উপরে উঠাতে পেরেছি। বিভৎস জ্যাম ভাই, বিভৎস জ্যাম। এতটুকু বুঝতে কোনো বাকি নেই যে সমস্ত ট্যুরিস্টরা সিকিম যেতে পারেনি তারা অবশ্য সবাই দার্জিলিংয়ে এসছে। রুম পাবো কিনা এটা একটা বড় ব্যাপার ভাই। লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই জাস্ট রাস্তার সাদা দাগগুলো দেখে দেখে চালাচ্ছি কোনোভাবে। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার। জাস্ট ইমাজিন করো, কিছুক্ষণ আগে মানে জাস্ট কিছু দেখা যাচ্ছিল না, এখন এদিকটা প্রায় ঝকঝকে। গেলাম এখন সোনাদা। এখান থেকে দার্জিলিং অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার মতো হওয়ার কথা। তবে যে হারে জ্যাম আর যে হারে কুয়াশা আজকে, মানে কুয়াশাতে পড়তে হলো, তাতে পেলিংয়ের প্রোগ্রামটা না করে ভালোই হলো। কষ্ট হতো বেসিকলি, কারণ পেলিং পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেত, আর যত মেঘ দেখছো সব রাতের বেলাতে নিচে এসে হুড় হুড় করে বৃষ্টি হচ্ছে। খুব ভাগ্যবান মনে হয়। কেন মনে হয় জানো? এমন জায়গাতে আমার বাড়ি যেখান থেকে 7-8 ঘন্টা রাইড করলে এরকম একটা অন্য পৃথিবীতে যেন চলে আসা যায়। সবার কি এই সুযোগ আছে? মনে হয়নি। যাদের আছে তারা লাকি আমার মতো।
ছুটি পাও আর পাহাড়ে ঘোরো। চলে আসলাম ঘুম, আর একটু আগালেই ঘুম স্টেশন দেখতে পাবো। আজকে কি জানি আশ্চর্য ব্যাপার, শরীরটা খুব ক্লান্ত লাগছে, সচরাচর লাগে না বাট আজকে লাগছে। চারেক পরে আবার বাইক নিয়ে চলে এলাম দার্জিলিং। এখন পার করছি ওয়ার্ল্ড হায়ার স্টেশন ঘুম। সত্যি এক মায়াবী শহর, এক এক সময় এক এক ওয়েদারে এক এক রকম রূপ ধরে বসে থাকে। ওভাবে হবে না, এই টানো। হ্যাঁ ফাইনালি আজকে ঠিক করলাম এই ওয়েদারে আর এই জ্যামের ভিতরে দার্জিলিং যেতে আর ইচ্ছা করলো না। বাতাসিয়া লুপের কাছেই দার্জিলিং হিল সাইড ইন্টারন্যাশনাল একটা রুমের কথা বলা হলো, এখানে একটা রুম নিয়ে সেট হয়ে যেতে হবে, তারপর সন্ধ্যাতে ওয়েদার ভালো থাকলে যাওয়া যাবে। সো দার্জিলিং তো আর আজকে গেলাম না আমরা, বাতাসিয়া লুপে যেটা বললাম, বাতাসিয়া লুপের কাছে একটা রুম পেলাম, 2500 টাকা ভাড়া। রুমটা বেশ বড় সড়ই আছে, বাথরুম আছে, গিজার আছে, আর ভিউয়ের নামে শুধু সামনে একটা রুম আছে, সামনে একটা হোটেল আছে, সেটা মেঘে ডাকা। তো যাই হোক ডিসেন্ট, কারণ এই ক্যাটাগরির রুম দার্জিলিং শহরের ভিতরে নিতে গেলে 4.5 থেকে 5 পড়ে যায়, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, আমি দেখেছি মেলের কাছাকাছি থাকলে বেশি পড়ে যায়, প্লাস ওখানে পার্কিংয়েরও সমস্যা থাকে। তার জন্য এখানেই নেওয়া। এখন গিয়ে একটু খেয়ে দিয়ে নিয়ে রেস্ট করে যদি সন্ধ্যাবেলাতে ওয়েদার ভালো থাকে তাহলে বাইক নিয়ে হোক বা যাই হোক কোথাও একটু বেরোনোর কথা ভাবছি, কিন্তু এখন খাওয়া দাওয়া করে রেস্ট।